বাড়ির ভেতরে প্রবেশ করতে গিয়ে ওর চোখ পড়ল বাড়ির নেম প্লেটটার দিকে, যেখানে বড় বড় অক্ষর দ্বারা রাজকীয় নকশায় লেখা শিকদার ভেড়া। নেম প্লেটটা অনেক পুরাতন হওয়াতে অনেক দুর্বল হয়ে পড়েছে, যার ফলে একদিকে হেলে আছে। রাফসান ওটা উঠিয়ে ঠিক করে দিল, তারপর আর দেরি না করে চলে গেল ভেতরে। কিন্তু গিয়ে দেখলো মেহনাজ এখনো গেটের বাইরে দাঁড়িয়ে আছে। রাফসান কৌতূহল বশত প্রশ্ন জুড়ে দিল, কি হলো, এখন এখানে দাঁড়িয়ে আছো কেন? ভিতরে যাবে না? মেহনাজ কিছু বলছে না, শুধু অস্থির হয়ে এদিক সেদিকে দেখছে। রাফসান বুঝতে পারলো ওর অস্বস্তি হচ্ছে, তাই ও মেহনাজের হাত ধরে কলিং বেল বাজিয়ে দিল। কলিং বেলের আওয়াজ শুনে মাহফুজুর রহমান দরজা খুলে দিলেন। দরজা খুলতেই সামনে থাকা মানুষগুলো দেখে স্তব্ধ হয়ে গেলেন। উনি অবাক হয়ে তাকিয়ে আছেন ওদের দিকে। মেহনাজ এক দৃষ্টিতে তাকিয়ে আছে ওর মামার দিকে। ওর চোখের জল যেন বাঁধ বাঁধতে চাইছে না। ওর মনে হচ্ছে যেন কতগুলো দিন পর ওর প্রিয় মামার মুখটা দেখতো। মাহফুজুর রহমান ভাগ্নের দিকে স্নেহ মাখা হাতটা বাড়িয়ে দিলেন। নাজুমা, আমার তুই এলে? মেহরাজ আর নিজেকে ধরে রাখতে পারল না, মুহূর্তের মধ্যেই দৌড়ে গিয়ে মামার বুকে মুখ লুকালো। মামা। ওর কান্না বাঁধ ভেঙে গেল। ছোটবেলার সেই পরিচিত আদরের আশ্রয়টুকু আবার পেয়ে যেন বুকের ভেতর জমে থাকা সব কষ্ট একসাথে বেরিয়ে আসছে। মাহফুজুর রহমান ওকে শক্ত করে জড়িয়ে ধরেন, যেন উনি ওনার অমূল্য সম্পদটা ফিরে পেয়েছেন। হাতটা ওর মাথায় বুলিয়ে দিয়ে বললেন, তোর এই মামাকে ছেড়ে কোথায় চলে গিয়েছিলি রে মা? মেহনাজ কেঁদেই যাচ্ছে, কিছু বলতে পারছে না। রাফসান পাশে দাঁড়িয়ে নীরবে এই দৃশ্য দেখছিল। সে প্রথমবার অনুভব করল পরিবারের বন্ধন কতটা গভীর হতে পারে। কেবল রক্তের সম্পর্কই নয়, ভালোবাসার বাঁধনও অনেক কিছু বদলে দিতে পারে। কিন্তু তার জীবন থেকে এই বাঁধন আর ভালোবাসা অনেক আগেই হারিয়ে গেছে। মাহফুজুর রহমান ধীরে ধীরে মেহনাজের মুখটা নিজের দু হাতের মাঝে নিলেন, এক হাতে ওর চোখের জল মুছে দিলেন। আয় মা, ভিতরে আয়, তোকে আর কোথাও যেতে দিব না আমি। কথা বলতে বলতে হঠাৎ মাহফুজুর রহমানের চোখ পড়ল রাফসানের দিকে। তার চোখের কোণে একটা অস্বস্তি জ্বলে উঠল, তার গলার স্বর রুক্ষ হয়ে উঠল। তুমি? তার প্রশ্নে রাফসানের ভ্রু কুঁচকে এলো, কিন্তু তাৎক্ষণিকভাবে কিছু বলল না। মাহফুজুর রহমান এক নজর তাকালেন মেহনাজের দিকে। ও মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, যেন এই মুহূর্তে ওর মামার চোখের দিকে আর তাকাতেই পারছে না। ওনার চোখগুলো মেহনাজের হাতের দিকে। রাফসান ওর হাতটা খুব শক্ত করে ওর মুষ্টিতে আবদ্ধ করে রেখেছে, যেন কোনোভাবেই হাতের বাঁধন ছুটে যেতে না পারে। মাহফুজুর রহমান কিয়ৎক্ষণ চুপ করে রইলেন, উপরের দিকে তাকিয়ে একটা তপ্ত নিঃশ্বাস ফেললেন। নীরবতা ভেঙে বলে উঠলেন, ভিতরে এসো তোমরা। উনি দরজার কাছ থেকে সরে গেলেন। ওরা ভিতরে যেতে নেবে সেই মুহূর্তেই ওদের যাওয়ার পথ রোধ করে ওদের সামনে এসে দাঁড়ালো শাহানা বেগম। ওনার চোখ জোড়ায় তীক্ষ্ণতা বিরাজমান। উনি ক্ষুরধার চাহনিতে তাকিয়ে আছেন মেহনাজ আর রাফসানের দিকে। শাহানা বেগম ক্ষুরধার অনরে চেঁচিয়ে উঠলেন, খবরদার, এই মেয়েকে আমার ঘরে ত্রিসীমানায় ঢোকাবে না। ওনার কথায় ওদের দুজনের পা জায়গাতেই থমকে গেল। মাহফুজুর রহমান বিরক্তিতে কপাল ভাঁজ ফেলে তাকালেন সহধর্মিনীর দিকে। এটা তুমি কোন ধরনের ব্যবহার করছো শাহানা? ওদেরকে ভিতরে আসতে দাও। শাহানা বেগম দাঁতে দাঁত চাপলেন। ওর মতো একটা নির্লজ্জ বেলাপ্পে পড়া মেয়ের জায়গা আমার ঘরে নেই। ওনার কথাগুলো রাফসানের মনে কাটা গায়ে নুনের ছিটার মতো কাজ করছে। তবুও শুধুমাত্র মেহনাজের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে চুপ করে আছে। মাহফুজুর রহমানের বিরক্তি মাথা চাড়া দিয়ে উঠছে। উনি তীব্র কণ্ঠে শাহানা বেগমের কথার প্রতিবাদ জানালেন, তুমি ভুলে যেও না, এই বাড়িতে কিন্তু তুহিনের মতো মেহনাজেরও সমান অধিকার রয়েছে। সুতরাং বাড়াবাড়ি বন্ধ করে ওদেরকে ভিতরে ঢুকতে দাও। শাহানা বেগম আরো শক্তপোক্ত হয়ে দাঁড়ালেন দরজার সামনে। যে মেয়ে বিয়ের দিন অন্য ছেলের হাত ধরে পালিয়ে যেতে পারে, তার কোনো অধিকার এই বাড়িতে নেই। এই মেয়ের জন্য আমার ছেলের কষ্ট পেয়েছে, চোখের পানি ঝরিয়েছে অনবরত। তুমি কি করে ভাবলে এই মেয়েকে আমি আমার বাড়িতে আবার জায়গা দেব? কথাগুলো মেহনাজের কলিজায় গিয়ে লাগলো। ছোটবেলা থেকে তুহিন ছিল তার সুখ দুঃখের সাথী।
সেই তুহিনের কষ্টের কথা কিছুতেই যেন মন থেকে মেনে নিতে পারছে না সে। ওর চোখ দুটো ঝাপসা হয়ে এলো, ওর চোখের কোণে কয়েক বিন্দু পানি চিকচিক করে উঠছে ওর। সাহারা বেগম ওর চোখের পানিকে কটাক্ষ করলেন। আর কত নাটক করবি তুই? বাপ মাকে তো ছোটবেলায় খেয়েছিস, এখন আমার ছেলেটাকে খাওয়ার জন্য উঠে পড়ে লেগেছিস। যা, বেরিয়ে যা আমার বাড়ি থেকে। কথাগুলো বলেই উনি মেহনাজকে সজোরে এক ধাক্কা মারলেন। আকস্মিক তেমন ধাক্কায় ও ভারসাম্য ধরে রাখতে পারল না, উপুর হয়ে পড়ে যাচ্ছিল সিঁড়ির ওপর। তৎক্ষণাৎ রাফসানুকে ধরে ফেললো। ওর আশ্রয় হলো রাফসানের প্রশস্ত বুকে। ও মুখ তুলে তাকালো রাফসানের দিকে, দেখলো রাফসানের চোখ মুখের রাগে লাল হয়ে উঠেছে, যেন এখনই ওখান থেকে আগুন বের হয়ে আসবে। চরমিক আতঙ্ক আর ভয় বাসা বাঁধল মেহনাজের মনে। রাফসান কিছু বলতে যাবে, তার আগেই মাহফুজুর রহমান সাহানা বেগমকে শাসিয়ে উঠলেন। তুমি কি পাগল হয়ে গিয়েছো? যদি মেয়েটা পরিচিত তখন কি হতো? ও পড়ুক বা মরুক, তাতে আমার কিচ্ছু আসে যায় না। শাহানা বেগমের এই কথাটা রাফসানের বুকে তীরের মতো বিঁধল। ও আর চুপ থাকতে পারল না। রাফসান চোখ রাঙিয়ে রকচটা কণ্ঠে আওড়ালো। ব্যাস, অনেক বলেছেন। আর একটা উল্টাপাল্টা কথা বলবেন না। আপনি নেহাত ওর মামি, আমাদের গুরুজন, তাই আমি এতক্ষণ চুপচাপ আপনার কথাগুলো শুনছি। তার মানে এই নয় যে আপনি আমার স্ত্রীকে যা খুশি তাই বলবেন আর আমি চুপচাপ সহ্য করে যাব। মেহনাজ অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে রাফসানের দিকে। মেহনাজ ওর মামা ছাড়া আর অন্য কাউকে ওর জন্য এইভাবে প্রতিবাদ করতে কাউকে দেখেনি সে। রাফসানের চোখ রাঙানি দেখে শাহানা বেগম কিছুটা ভয় পেয়ে গেছেন, তবু উনি দমলেন না। শাহানা বেগম কিছু বলার জন্য পুনরায় মুখ খুলতে যাচ্ছিলেন, তার আগেই মাহফুজুর রহমান তাকে ধমকালেন। কথাটা বলেই উনি এগিয়ে গিয়ে মেহনাজের হাত ধরেন, ওকে ভেতরে আনতে উদ্যত হলো। তৎক্ষণাৎ শাহানা বেগম চেঁচালেন, তীব্র কণ্ঠে বলেন। কথা বলেই উনিও হনহন করে ভেতরে চলে গেলেন। কথাটা ওদের কর্ণকুহুরে প্রবেশ করা মাত্রই ওরা একদম থমকে গেল। মাহফুজুর রহমানের হাতের মুষ্টিবদ্ধ থেকে সরে গেল মেহনাজের হাত। ওরা সবাই যেন একদম বাকরুদ্ধ হয়ে গেছে। ওর মামার মুখটা থমথমে হয়ে গেছে। এক পশলা আষাঢ়ের মেঘ যেন ওর মামার মুখে ভর করে আছে। ওর মামার এই চেহারার করুণ দৃশ্য ওর মনের ভেতর ঝড় তুলে দিচ্ছে। মেহনাজের চোখে এক প্রস্থ জল এসে ভর করল। তা আছড়ে পড়ার আগেই দ্রুত বেগে মুছে নিল সে। মেহনাজ প্রকাণ্ড এক ঢোকেল। ওর মামার কাছে গিয়ে আলতো করে তার হাত দুটো ধরল, সুপ্ত কণ্ঠে বলল, মামা, আমি সব সহ্য করতে পারবো, কিন্তু আর এই কষ্টমাখা মুখটা সহ্য করতে পারবো না। এমনকি তোমাদের কোনো ক্ষতি আমি মেনে নিতে পারবো না। মামি হয়তো রাগ করে এখন আমাকে দুটো কথা বলছে, রাগ কমে গেলে হয়তো আবার আমাকে আদর করে বুক টেনে নেবে। আমি সেই দিন আবার তোমাদের কাছে ফিরে আসবো। মামা, আমাকে এবার বিদায় দাও। মাহফুজুর রহমানের বুকের পাঁজর ভেঙে চুরে চুরমার হয়ে যাচ্ছে। যে ভাগ্নিকে উনি ছোটবেলা থেকে বাবা আর মায়ের আদর দিয়ে কোলে পিছিয়ে করে বড় করেছে, তাকে এইভাবে বিদায় দিতে তার কলিজাটা ছিঁড়ে যাচ্ছে। উনি মেহনাজকে বুকে টেনে নিলেন, ধরা কণ্ঠে বলেন, দোয়া করি মা, তুই যেন সুখে থাকিস। উনি রাফসানের দিকে তাকিয়ে মনে মনে বললেন, এইটুকু সময়ের মধ্যে আমি বুঝে গিয়েছি রাফসান তোকে খুব সুখে রাখবে মা। ওর ভালোবাসার বাহু ডোরে বেঁধে রাখবে তোকে আজীবন। মেহনাজ ওর মামার পায়ে হাত দিয়ে সালাম করলো। ওর পাশে এসে রাফসানও যোগ হলো। রাফসানও ওনার পায়ে হাত দিয়ে সালাম করলো। মেহনাজ রাফসানের দিকে তাকালো। মেহনাজের চোখে রাফসানের জন্য কোনো ভালোবাসা নেই, ঠিক আছে, একরাশ ঘৃণা, রাগ আর ক্ষোভ, কিন্তু সেই দিকে রাফসানের কোনো হেলদোল নেই। ও ওর মতো স্বাভাবিক ভঙ্গিমা বজায় রেখেছে। মাহফুজুর রহমানের চোখে পানি ছলছল করছে। উনি আর এক মুহূর্ত ওখানে দাঁড়িয়ে থাকতে পারেন না, দ্রুত বেগে গমন করেন ভেতরে। ওরা সেখান থেকে চলে যাচ্ছিল, সেই মুহূর্তে একজন পেছন থেকে মেহনাজের হাত শক্ত করে টেনে ধরল। পিছন ফিরে তাকানো মাত্রই মেহনাজের অন্তরিক্ষে এক অদ্ভুত ভীতিতে ঝড় বয়ে গেল। ব্যক্তিটার উপস্থিতিতে আগাম কি হতে চলেছে তা ভাবতেই ওর শরীরে কাঁটা দিচ্ছে। কারণ ওর সামনে দণ্ডায়মান ব্যক্তিটা আর কেউ নয়, তুহিন। তুহিন খুব শক্তপোক্তভাবে মেহনাজের হাত টেনে ধরে রেখেছে। মেহনাজ আর চোখের রাফসানের দিকে তাকালো। ওর চোখ জোড়া তুহিনের দিকে অনাবদ্ধ হয়ে আছে। রাফসানের চোখ মুখ অগ্নিশিখার মতো লাল বর্ণ ধারণ করেছে।
ওর সারা শরীরে যেন প্রচণ্ড ক্রোধের এক তপ্ত লাভা স্রোত বয়ে চলেছে। হাত জোড়া মুষ্টিবদ্ধ হয়ে এতটাই শক্ত হয়ে গেছে যে রগগুলো স্পষ্ট হয়ে উঠেছে। রাফসান মেহনাজের দিকে রক্তিম চোখে তাকালো। ওর মনের ভেতর বিস্ফোরণ ঘটছে। ওর ভেতরের রাক্ষসী ক্রোধ ধীরে ধীরে ওর সমস্ত সত্তাকে গ্রাস করে নিচ্ছে। ওর ধৈর্যের শেষ সীমানাও যেন মুহূর্তেই ভেঙে চুরমার হয়ে গেল। প্রচণ্ড ক্ষোভে তীব্র পদক্ষেপে সামনে এগিয়ে সেই এক ঝটকায় তুহিনের হাত থেকে মেহনাজকে ছিনিয়ে নিয়ে ওর বুকের সাথে মিশিয়ে নিয়েছে। কোনো কথা না বলে মেহনাজের ঠোঁট জোড়া নিজের দখলযুক্ত করে নিল। মেহনাজ শক্তি প্রয়োগ করে নিজেকে ছাড়ানোর সর্বোচ্চ চেষ্টা করছে, কিন্তু সফল হচ্ছে না। এই দৃশ্য তুহিনের মনে জ্বালা ধরিয়ে দিচ্ছে। কেউ যেন ওর কলিজায় উত্তপ্ত লোহার শলাকা বসিয়ে দিয়েছে। নিঃশ্বাস নিতেও ওর বুকে দগদগে যন্ত্রণা অনুভব হচ্ছে। তুহিনের মনে হচ্ছে কেউ যেন ওর হৃদয়টা সজোরে টান দিচ্ছে। তুহিনের চোয়াল শক্ত হয়ে গেছে। ওর দু চোখ ঝাপসা হয়ে আসছে রাগে আর অসহ্য বেদনায়। ওর শরীরের প্রতিটি রক্তকণিকা চিৎকার করছে। তুহিন তেড়ে গেল রাফসানের দিকে, রাফসানকে মেহনাজের কাছ থেকে ছাড়ানোর জন্য। ও পেছন থেকে শরীরের সব শক্তি দিয়ে টানছে, কিন্তু কোনো লাভ হচ্ছে না। ও রাফসানকে এক চুল পরিমাণ সরাতে পারছে না। উল্টো রাফসান ওর এক হাত পেছনে দিয়ে তুহিনকে ধাক্কা মেরে সরিয়ে দিয়েছে। তুহিন কিছুটা দূরে সটকে পড়ল। তৎক্ষণাৎ কালো পোশাক পরিহিত গান হাতে দুজন সুঠামদেহী লোক পেছন থেকে তুহিনের মুখ চেপে ধরেছে। মেহনাজের চোখের আড়ালে টেনে হিঁচড়ে সেখান থেকে নিয়ে গেল ওকে। প্রায় 15 মিনিট পর রাফসান মেহনাজকে ছেড়ে দিল। রাগে মেহনাজের মনের ভেতরটা এফোর ওফোর হয়ে যাচ্ছে। বিদ্বেষে ও মুখের লাগাম ছুটিয়ে দিল। মেহনাজের কোথায় রাফসানের তেমন একটা ভাবান্তর হলো না। ও হাসলো মৃদু ভঙ্গিতে। অতপর মেহনাজের কোমর জড়িয়ে ওর কাছে টেনে আনলো। স্বামী হয়ে নিজের অধিকার প্রয়োগ করা যদি অমানুষের কাজ হয়ে থাকে, তবে আমি সেই অমানুষ হতে বারবার রাজি আছি বেবি। মেহরাজ কিছুটা জোরে ধাক্কা দিয়ে রাফসানকে নিজের কাছ থেকে খানিকটা দূরে সরিয়ে দিল। কটাক্ষ করে বলে উঠল, কিসের স্বামী? হ্যাঁ, আমি কখনো এই বিয়েটাই মানি না। তাহলে কিসের অধিকার আপনার? আপনি হয়তো জোর করে আমার দেহটাই পাচ্ছেন, কিন্তু আমার মন কখনো পাবেন না। রাফসান ওর কথার কোনো ভ্রুক্ষেপ করল না, উল্টো মিটমিটিয়ে হাসল। নর মাংসের স্বাদ পেলে বাঘ যেমন আসক্ত হয়ে যায়, আমিও ঠিক তেমনি তোমার দেহের প্রতি আসক্ত হয়ে গেছি। সুতরাং তোমার মনটা না পেলেও চলবে। রাফসানের কথাটা শোনা মাত্রই মেহনাজ একদম থমকে গেল। রাফসানের প্রতি একরাশ ঘৃণা এসে ভর করল ওর হৃদয় পটে। ওর ভেতরটা বেদনার করাঘাতে ছটফট করে উঠল। ওর হৃদয়ে যেন কেউ গনগনে আগুন ঢেলে দিয়েছে। রাফসানের প্রতিটা শব্দ ওর আত্মসম্মানে তীব্র আঘাত হানছে। ক্ষোভ, অপমান আর যন্ত্রণায় চোখ জোড়া জ্বলে উঠল। এক ফোঁটা অশ্রু ওর চোখের কোণে চিকচিক করছে। অক্ষিকোচের কারিশ ছোঁয়ার আগেই তা মুছে নিল। মেহনাজ রাফসানের সাথে আর কোনো রকম কথা বাড়ালো না, নিজের মতো করে হাঁটা শুরু করলো। অন্যদিকে পেছন থেকে রাফসানের শক্ত হাতের হ্যাচকা এক টান পড়ে ওর হাতে। ও তার সামলাতে না পেরে সরাসরি রাফসানের বুকে এসে হুমড়ি খেয়ে পড়ল। ও প্রচণ্ড জোরে বল প্রয়োগ করে নিজেকে ছাড়াতে চাইলেও রাফসানের শক্ত বাহুর বাঁধন থেকে নিজেকে ছাড়াতে পারল না। রাফসানের চোখে এক ধরনের নির্মম উপহাস খেলা করছে। ওর গলা ছিল নিম্ন স্বরে, কিন্তু সেখান থেকে আহরিত হলো এক হিংস্র দৃঢ়তা। এইভাবে আমাকে এড়িয়ে যেতে চাচ্ছ, কিন্তু এটা তো কখনোই সম্ভব নয় বেবি। মেহনাজ রাগে ও অপমানে ফুঁসে উঠল। আপনার ঘৃণ্য স্পর্শ আমার গা শিউরে উঠছে। আপনি একটা দানব, নরপিচাস। রাফসানের চোখ মুখ হঠাৎ গম্ভীর হয়ে গেল। সে হালকা করে মেহনাজের চিবুকটা তুলে ধরল। ওর চোখে চোখ রেখে ফিসফিস করে বলল, দানব নরপিশাচ হতে পারে, কিন্তু এই দানবের হাত থেকে মুক্তি পাওয়া এত সহজ নয়। মেহু সোনা, তোমার দেহ, মন, আত্মা সবকিছু আমার হতে বাধ্য। মেহনাজ সজোরে ধাক্কা দিল রাফসানকে, কিন্তু সে এতটুকু নড়ল না, উল্টো ওকে আরো শক্ত করে ধরে ফেলল। মেহনাজ কর্কশ কণ্ঠে চেঁচিয়ে উঠল, ছাড়ুন আমাকে, ছাড়ুন। রাফসান ঠোঁট বাঁকিয়ে হাসল, চোখে এক প্রকার তীক্ষ্ণ দৃঢ়তা। মেহনাজের শরীর শিউরে উঠল। এই মানুষটার নিষ্ঠুরতা, একঘেয়েমি আর দখলদারিত্ব ওর শ্বাস রুদ্ধ করে দিচ্ছে। ওর ভেতরটা ঘৃণায়, অপমানে বিদ্রোহ করে উঠল।
কিন্তু রাফসানের চোখের গভীরতায় এক ধরনের ভয়ঙ্কর দাবি ফুটে উঠেছে, যা অস্বীকার করা এত সহজ নয়। রাফসান ওকে নিয়ে যেতে টানা হেঁচড়া শুরু করেছে। মেহনাজ প্রবলভাবে ওর মোস্টামুষ্টি করছে, কিন্তু একজন বলিষ্ঠ পুরুষের সাথে পেরে ওঠা কোনো মেয়ের পক্ষে সম্ভব নয়। মেহনাজের ক্ষেত্রেও তার অন্যথা হলো না। এক পর্যায়ে ওর কণ্ঠে ভর করল তীব্র তীক্ষ্ণতা। আমাকে যদি এই মুহূর্তে না ছাড়েন আমি চিৎকার করব। ওর চোখ মুখে একরাশ তাচ্ছিল্য খেলে গেল। ও রিয়েলি? ওকে চিৎকার করার আগে একটা জিনিস ভালো করে দেখে নাও। ওয়েট। রাফসান ওর পকেট থেকে ফোনটা বের করে ওর সামনে ধরো। তৎক্ষণাৎ ওর আঁখি যুগল বড় হয়ে গেল, ওর মুখ থেকে সব শক্তি হারিয়ে গেল। তুহিনকে ছাদের উপর কালো পোশাক পরিহিত কিছু লোক চারপাশ থেকে ঘিরে রেখেছে, আর একটা লোক সামনে থেকে ওকে গান পয়েন্ট করে আছে। এই দৃশ্য দেখে ওর হাত পা যেন অসাড় হয়ে আসছে, বুকের মাঝে আছড়ে পড়ছে ভয় আর অসহায়তার স্রোত। মেহনাজের ঠোঁট কেঁপে উঠল, কিন্তু একরাশ আতঙ্কের ভারে ওর মুখ বন্ধ হয়ে গেল। ওর চোখের কোণে চিকচিক করতে থাকা অশ্রুগুলো যেন জ্বলন্ত লাভার মতো ওর গাল বেয়ে গড়িয়ে পড়ছে, অথচ ও সেই অশ্রু আটকানোর শক্তিটুকুও এই মুহূর্তে খুঁজে পাচ্ছে না। মেহনাজ উক্কি ফুটে এক প্রস্থ জল নিয়ে মিনতি জড়িত গলায় বলল, কেন এমন করছেন আমাদের সাথে? আপনি কি ক্ষতি করছি আমরা আর সবাই আপনার? কেন আমাদের জীবনটা এইভাবে তছনছ করে দিচ্ছেন? মেহনাজের মিনতি ভরা কণ্ঠ রাফসানের মনের প্রান্ত এক তিল পরিমাণ ভেজাতে পারল না। ওর ঠোঁটে লেগে আছে চিরচেনা সেই বাঁকা হাসি, ওর কণ্ঠে থমথমে ভাবে বিরাজমান। ইউ নো দ্যাট আমি প্রশ্ন করা মোটেও পছন্দ করি না। এখন আর কোনো রকম ভনিতা না করে আমার সাথে চলো, তা না হলে। কথাটা বলে ও মেহনাজের হাত পুনরায় শক্ত করে ধরল। মেহনাজ এবার আর কোনো রকম বিরোধিতা করল না, নিঃশব্দে ওর ইচ্ছায় সায় মেলালো। রাফসান ওকে হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে। মেহনাজ নির্লিপ্ত ভঙ্গিতে ওকে অনুসরণ করে এলোমেলো পায়ে হেঁটে চলেছে। ওর মনের ভেতরটা তোলপাড় হয়ে যাচ্ছে, চোখে টলমল করছে পানি, তা যেন এখনই ঢেউয়ের তোড়ে আসতে পড়বে। ওর মনের মধ্যে শুধু আক্ষেপ জড়িত একটা ভাবনাই ঘুরঘুর করছে। কি দোষ করেছিলাম আমি? কেন আমার সাথে এমন হলো? কেন সেদিন বাবা আর মায়ের সাথে আমিও এই পৃথিবী ছেড়ে চলে গেলাম না? তাহলে হয়তো আজকের এই অভিশপ্ত দিন আমাকে দেখতে হতো না। ও হাঁটছে আর ভাবনায় মশগুল হয়ে আছে। রাফসানের গম্ভীর কণ্ঠে ওর ভাবনার ছেদ ঘটল। চোখ থেকে যদি এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে তাহলে তার ফল খুব খারাপ হবে। মেহনাজ দ্রুত চোখের পানি আটকে নিল, খুব সন্তর্পণে, যেন এক ফোঁটাও গড়িয়ে না পড়ে। বুকের ভেতর ধুকপুক ধুকপুক শব্দ হলেও মুখ শক্ত করে রাখল। ভয়ের সাথে অভিমান মিশে গেছে চোখে, কিন্তু দুর্বলতা দেখানোর সুযোগ নেই। ঠোঁট কেঁপে উঠলেও ও চুপচাপ দৃঢ় চোখে রাফসানের দিকে তাকিয়ে আছে। ও ভেতরে ভেঙে পড়েও ওর হৃদয়ের গহীনে চলছে বোবা প্রতিভা। রাফসান সেদিকে কোনো তোয়াক্কাই করল না। ওকে টেনে নিয়ে গাড়িতে ওঠালো। দরজার এই দিকটা লক করে দিয়ে অন্য পাশ দিয়ে ও গাড়িতে উঠে বসল। তারপর চাবি ঘুরিয়ে স্টিয়ারিং ধরে গাড়ি স্টার্ট করলো। মেহনাজ চুপচাপ একটা মূর্তির মতো বসে আছে। এখানে ওর শরীরটাই আছে, মন আছে অন্যদিকে। রাফসান গাড়ি ড্রাইভ করতে করতে তীর্যক দৃষ্টিতে তাকালো মেহনাজের দিকে। ওর কষ্টে জর্জরিত হৃদয় ওর হৃদয়ে প্রশান্তি এনে দিচ্ছে। রাফসান প্রফুল্ল চিত্তে আওড়ালো, এইভাবেই প্রতিনিয়ত তোকে তিল তিল করে কষ্ট আর যন্ত্রণা দিয়ে মারবো আমি, তারপরও আমার মনের দহন এতটুকু কমবে না। তার যন্ত্রণার কাছে তোর এই যন্ত্রণা কিছুই না। কথাগুলো ভাবতে ভাবতে ওর চোখের সামনে ভেসে উঠল দুর্বিষহ কালো এক অতীত, যা ওর হৃদয়টাকে চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে। ওর শরীরের প্রতিটা শিরা উপশিরায় ক্রোধ টকবক করছে। এই মুহূর্তে নিজেকে নিয়ন্ত্রণ করা ওর কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। রাফসান গাড়ির গতি বেগ সর্বোচ্চ গতিতে বাড়িয়ে দিল। মেহনাজ ভয়ে চোখ বন্ধ করে আছে। রাফসান গাড়ির গতি পূর্বের তুলনায় আরো বাড়িয়ে দিয়েছে। মেহনাজ এবার প্রচন্ড রকমের ভয় পেয়ে গেল। ও রাফসানের এক হাত চেপে ধরল, বলল, মেহনাজের হাতের স্পর্শে রাফসানের শরীরের রক্ত যেন আরো দ্রুত প্রবাহিত হতে লাগলো, কিন্তু ওর মুখের অভিব্যক্তি একটুও বদলালো না।
বরং ঠোঁটের কোণে সেই একই নির্মম হাসিটা খেলা করছে। গাড়ির গতি এখনো প্রচণ্ড বেশি। বাতাসের ঝাপটা জানালার কাজ ভেদ করে ভেতরে এসে মেহনাজের উন্মুক্ত কপাল স্পর্শ করছে। ওর বুকের ধুকপুকানি আরও বেড়ে যাচ্ছে। মেহনাজ শক্ত করে রাফসানের হাতটা ধরো। দয়া করে গাড়ির গতি কমান প্লিজ, আমার ভয় লাগছে। রাফসান ঠোঁটের কোণে ঠান্ডা হাসি ঝুলিয়ে মৃদু হেসে বলল, ভয় পাওয়া তো এখনো শুরুই করিনি মেহবুবেবি, আসল খেলা তো এখনো বাকি। ওর কণ্ঠস্বরের শীতলতা মেহনাজের গায়ে কাঁপুনি ধরিয়ে দিল। ও চোখ বন্ধ করে শক্ত করে সিটের পাশে ধরে রেখেছে। গাড়ির গতি এতটাই বেড়ে গেছে যে সামান্য অসতর্ক হলেই হয়তো বড় কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। মেহনাজ অঝরে চোখের পানি ফেলছে, কিন্তু ওকে মুখ শক্ত করে রাখতে হবে। দুর্বলতা দেখালে ও আরও বিপদে পড়বে। মেহনাজের চোখের জল দেখে রাফসানের মুখে এক গম্ভীর ছায়া খেলে গেল। মিটমিটিয়ে মটমটিয়ে উঠল চিবুক। কান্না থামাও বলেছি। রাফসানের হুঙ্কারে গাড়ির ভেতরের পরিবেশ থমকে গেল। মেহনাজে মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। ও চোখের পানি মুছে দ্রুত মুছে নিল। ও জানে রাফসান যা বলেছে সেটা না মানলে ওর অবস্থা আরও খারাপ হতে পারে। গাড়িটা হঠাৎ এক ধাক্কায় ব্রেক কষে থেমে গেল। মেহনাজ তাল সামলাতে না পেরে ড্যাশবোর্ডের সঙ্গে ওর কপালে বাড়ি খেতে দিচ্ছিল। তখনই রাফসান ওর কপালের সামনে হাত রাখল। মেহনাজ ভয়ে চোখ বন্ধ করে আছে। খুব মায়াবী লাগছিল ওর মুখটা দেখতে। ওর মুখে ভয়ের ছাপ স্পষ্ট। হঠাৎ ধাক্কা লাগার কারণে কিছুটা চুল কপালের উপরে এসে এলোমেলো ভাবে ছড়িয়ে পড়েছে। সব মিলিয়ে মেহনাজকে খুব সুন্দর লাগছে দেখতে। রাফসান নিজের অজান্তেই এক দৃষ্টিতে মেহনাজের দিকে তাকিয়ে আছে। একটা অদ্ভুত শিহরণ খেলে গেল রাফসানের শরীর বেয়ে। মেয়েটা এত ভয় পেয়েছে অথচ তবুও শক্ত হয়ে নিজেকে ধরে রেখেছে। নিজের অজান্তেই ওর চোখ গভীর হয়ে উঠল। মনে হলো এই ভীত সন্তুষ্ট মেয়েটাকে একটুও কষ্ট দিতে ইচ্ছে করছে না। অথচ এই মুহূর্তের আগে পর্যন্ত ওর একটাই লক্ষ্য ছিল ওকে ভয় দেখানো, দুর্বল করে ফেলা। এখন রাফসান নিজেই যেন ওর প্রতি দুর্বল হয়ে পড়েছে। পরক্ষণেই আবার কি ভেবে যেন নিজেকে সামলে নিল। রাফসান ধীরে ধীরে হাত সরিয়ে নিল। মেহনাজ এখনো ভয়ে চোখ বন্ধ করে বসে আছে। ওর নিঃশ্বাস ভারী হয়ে উঠেছে। রাফসান হঠাৎই গম্ভীর গলায় বলল, চোখ খুলো। মেহনাজ ধীরে ধীরে চোখ খুলল, কিন্তু ওর দৃষ্টি নিচের দিকেই ছিল। মনে হচ্ছিল রাফসানের চোখে চোখ রাখার শক্তিটুকুও যেন ওর নেই। রাফসানের ভেতরটা হঠাৎই কেমন অস্থির হয়ে উঠল। মেহনাজের চোখে অদ্ভুত এক অনুভূতি লুকিয়ে আছে যা রাফসানের মনে প্রশ্ন তুলছে। এটা কি ভয়, অসহায়ত্ব নাকি অভিমান? ওর ভেতরের কঠোরতা এক মুহূর্তের জন্য টলমল করে উঠল, কিন্তু পরক্ষণেই নিজের আবেগগুলোকে কঠিন শিকলে বেঁধে নিল। রাফসান এক ঝটকায় ওর থুতনিটা ধরে মুখটা ওপরে তুলল। আমি যখন কিছু বলি তখন তার সঙ্গে সঙ্গে করবে, বুঝেছো? মেহনাজ চুপচাপ বসে আছে। ওর চোখের জল শুকিয়ে গেলেও ওর চোখের ভেতর সেই ভয় এখনো লুকিয়ে আছে। রাফসানের চোখে মুখে এক ধরনের অস্থিরতা খেলে গেল। মেহনাজের ভীত কাঁপতে থাকা ঠোঁটের দিকে তাকিয়ে ওর গলায় এক অদ্ভুত শিরশিরে অনুভূতি জেগে উঠল। এত ভয় পাও কেন? না, রাফসানের স্বর এবার একটু নরম লাগলো, যেন কেমন অজানা এক অনুভূতির সাথে লড়াই করছে সে নিজেই। মেহনাজ তবুও চুপ, শুধু ধীরে ধীরে ফিসফিস করে বলল, আপনি আপনি আমাকে কষ্ট দিতে ভালোবাসেন তাই না? রাফসান এবার চোখ সরিয়ে নিল। সত্যিই কি সে কষ্ট দিচ্ছে, নাকি কষ্ট দেওয়ার নাম করে নিজেই কোনো অজানা যন্ত্রণায় জ্বলছে? গাড়ির ভেতরে এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে এলো। বাতাসের ঠান্ডা ঝাপটা ভেতরের উত্তপ্ত পরিবেশের সাথে যেন মিশে যেতে চাইছে। রাফসান আর কিছু বলল না। এক ঝটকায় দরজা খুলে গাড়ি থেকে নেমে গেল। ঘুরে গাড়ির অপর প্রান্তে এসে দরজার লক খুলে দিল। আমরা এসে গেছি। মেহরাজ আস্তে আস্তে গাড়ি থেকে নেমে দাঁড়ালো। সঙ্গে সঙ্গে ওর চোখ যেন ছানা পড়া। ওর সামনে দণ্ডায়মান হয়ে আছে এক বিশাল অট্টালিকা। ওর দেখে মনে হচ্ছে এটা কোনো বাড়ি নয়, একটা রাজপ্রাসাদ। বাড়িটা অসম্ভব রকমের চোখ ধাঁধানো সুন্দর। বাড়ির বাইরেটা ব্ল্যাক মার্বেল স্টোন দ্বারা তৈরি। বাড়ির দুই সাইডে বাগান, যার মধ্যে বিভিন্ন ফুল শোভা পাচ্ছে, যার গন্ধে আশপাশ মোমো করছে।
আর মাঝখানে বাড়ির ভেতরে যাওয়ার রাস্তাটা একদম চকচকে পরিষ্কার। আর বাড়ির পেছন সাইডের সুইমিং পুল আনমনা হয়ে মেহরাজ কখন থেকে যে বাড়িটাকে দেখেছে তা ওর নিজেরই খেয়ালে নেই। এটা দেখে রাফসান ওকে ঝাঁকিয়ে বলল, কি হলো, এখানে দাঁড়িয়ে থাকবে নাকি? ভেতরে চলো। এটা কি আপনার বাড়ি? আর এখন থেকে তোমার শ্বশুর বাড়ি। বাড়িটা খুব সুন্দর। এই সুন্দর বাড়িটাই তোমার জন্য নরকে পরিণত হবে। শেষের কথাটা রাফসান মনে মনে বলল। রাফসান ঠোঁটে চতুর হাসি ঝুলিয়ে মেহনাজের হাত ধরল। বাড়ির ভেতর প্রবেশ করার জন্য পা বাড়ালো। বেল বাজানোর কিছুক্ষণ পরে একজন এসে দরজাটা খুলে দিল। আর সে হলো এই বাড়ির পার্মানেন্ট কাজের মেয়ে পারভিন। ও রাফসানের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে, যেন চোখগুলো এখনই বের হয়ে আসবে। হঠাৎ কি হলো, ও জোরে জোরে চেঁচানো শুরু করলো। খালাম্মা, মেহরাজ তাড়াতাড়ি ওর হাত দুটো কানে চেপে ধরল। রাফসানের কপালে বেশ খানিকটা বিরক্তির ভাঁজ পড়ল। হোয়াট দ্য হেল, এইভাবে চিৎকার করছো কেন? পারভিন কিছু বলবে তার আগেই পেছন থেকে একজন ভদ্রমহিলার কণ্ঠ শুনতে পেল মেহরাজ। কিরে পারভিন, এভাবে চেঁচাচ্ছিস কেন? পারভিন উৎসুক কণ্ঠে বলল, খালাম্মা, ছোট সাহেব আইছেন। কথাটা শোনা মাত্রই ভদ্রমহিলা রাফসানের কাছে ছুটে আসলেন। তাকে দেখা মাত্রই রাফসানের চোখ দুটো কেমন যেন একটা গাম্ভীর্যতায় ভরে উঠল। ভদ্রমহিলাকে দেখেই রাফসানের চোয়াল শক্ত হয়ে গেল। চোখ দুটো অস্বাভাবিক রকম গাঢ় হয়ে উঠেছে। ঠোঁটের কোণে ঝুলে থাকা চতুর হাসিটা মুহূর্তেই মিলিয়ে গেল। বদলে এক শীতল কঠোরতা, মুঠো শক্ত করে দাঁতের দাঁত চেপে দাঁড়িয়ে আছে সে, যেন সামনে থাকা মানুষটিকে এক মুহূর্তের জন্য সহ্য করতে পারছে না। ভেতরে এক অগ্নিগর্ভ রাগ দিকে দিকে চলছে, কিন্তু সে নিজেকে সংযত করে চোখের ভাষায় ঘৃণা ফুটিয়ে তুলে তার চোখে এক অদ্ভুত উচ্ছ্বাস, আনন্দের ছাপ স্পষ্ট। কিন্তু রাফসানের চোখের ভাষাটা একেবারেই আলাদা, যেন কোনো অনাকাঙ্ক্ষিত কেউ তার সামনে এসে দাঁড়িয়েছে। ভদ্রমহিলার গলা আবেগে ভিজে গেল। রাফসান বাবা, সত্যি তুই ফিরে এসেছিস? কিন্তু রাফসান কোনো উত্তর করল না। ঠান্ডা কঠোর দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে, যেন সামনে দাঁড়ানো এই মানুষটার অস্তিত্বই সে স্বীকার করতে চাইছে না। ভদ্রমহিলা স্নেহাশীষ কণ্ঠে রাফসানকে বলল, তোর জন্য কতদিন অপেক্ষা করেছি জানিস? ভদ্রমহিলা হাত বাড়ালেন রাফসানের গাড়ে, স্পর্শ করতে করতে চাইলেন, কিন্তু রাফসান এক ঝটকায় পিছিয়ে গেল। এক হাত উঠিয়ে ভদ্রমহিলাকে থামিয়ে দিল। ভদ্রমহিলা রাফসানের চোখের দিকে ভালো করে তাকিয়ে দেখলেন আজ ওর চোখে চিরচেনা সেই চোখে ঘৃণার ছায়া খেলে যাচ্ছে। রাফসান এক ঝটকায় সরে গেল। চোখে ওর একরাশ ঘৃণা আর কণ্ঠে কঠোরতার বিষাক্ত ছোঁয়া। এইসব অপ্রয়োজনীয় নাটক করার দরকার নেই। এই সস্তা আদিক্ষেতা আমার সামনে দেখাতে আসবেন না। তার কণ্ঠের তীব্র আঘাতে দিলরুবা বেগম যেন মুহূর্তেই জমে গেলেন। চোখের তারায় যেন উচ্ছ্বাসের আলো জ্বলে উঠেছিল, তা নিভে গেল ধীরে ধীরে। মুখের বিবর্ণতায় ফুটে উঠল এক গভীর ব্যথার ছাপ। তার দৃষ্টিতে ছিল অবিশ্বাসের ছায়া। নিজের সন্তানের ওপর কঠোরতা তিনি কখনোই কল্পনা করেননি। ঠোঁট কাঁপল, কিছু বলতে গিয়েও যেন কণ্ঠরুদ্ধ হয়ে গেল। এক চিলতে অভিমান, অসহনীয় দুঃখ আর দগ্ধ ব্যথা মিলেমিশে আটকে গেল তার নীরবতায়। পারভিন হতভম্ব হয়ে একবার দিলরুবা বেগমের দিকে, আবার রাফসানের দিকে তাকাচ্ছে। মেহনাজও নির্বাক ও হতবাক হয়ে সবকিছু দেখে যাচ্ছে। ও বুঝতেই পারছে না কি ঘটছে। রাফসান এত নিষ্ঠুর কেন তার প্রতি? উনি ওর মা। কি এমন ঘটেছিল যা তাকে মায়ের প্রতি এতটা কঠোর করে তুলেছে? ছেলে মায়ের সম্পর্ক এত তিক্ত কেন? রাফসান মেহনাজের হাতের কবজি শক্ত করে ধরে ভেতরে প্রবেশ করতে উদ্যত হলো। ঠিক তখনই দিলরুবা বেগম ওর পথ আগলে দাঁড়ালেন। কণ্ঠে কিছু ছিল অদ্ভুত দৃঢ়তা, যেন কোনো অবিচল দেয়াল। দাঁড়া, নতুন বউকে বরণ না করা অব্দি এক পাও ঘরে ঢুকবি না রাসু। রাসু নামটা কানে আসতেই রাফসানের বুকে ভেতরটা কেঁপে উঠল, যেন অতীতের লুপ্ত স্মৃতির কুয়াশা ছিঁড়ে কোনো এক যন্ত্রণার ঝড় তার হৃদয়ে পটে আসতে পড়ছে। একসময় এই নামটাই ছিল তার সমস্ত অস্তিত্বের অংশ। এই নামের প্রতিটা অংশ তার জীবনের সঙ্গে মিশে ছিল, ঠিক যেমন শিশুর শ্বাসবায়ুর সঙ্গে মায়ের অস্তিত্ব মিশে থাকে। কিন্তু আজ এই নাম তার মনে শুধুই ঘৃণার দাবানল জ্বালিয়ে দেয়।
আজ এই নাম কেবলই তীব্র বিদ্বেষ ছাড়া আর কিছুই নয়। রাফসান দ্রুত নিজেকে সামনে নিয়ে কঠোর গলায় বলল, আপনার এই সস্তা অভিনয় বন্ধ করুন। মেহনাজ আমার স্ত্রী, এই পরিবারের বউ, কিন্তু সে আপনার কেউ নয়, কারণ আপনি আমার জীবনে বহু আগেই মরে গেছেন। রাফসানের কণ্ঠে ছিল অগ্নির মতো তীব্র, তীক্ষ্ণ এবং নির্মম, যেন সে নিজের সমস্ত অতৃপ্ত অভিমান, সমস্ত দুঃখ একসঙ্গে উগড়ে দিল। রাফসানের বলা বাক্যগুলো দিলরুবা বেগমের কর্ণকুহরে প্রবেশ করা মাত্রই উনি যেন বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে কয়েক পা পিছিয়ে গেলেন। বুকের মাঝে একরাশ যন্ত্রণার বিষ ছড়িয়ে পড়ল। মা হয়ে নিজের সন্তানের মুখে এমন নির্মম বাক্য শোনা এ যেন হৃদয়ের সহস্র ছুরির আঘাতের চেয়েও আরো বেশি যন্ত্রণাদায়ক। এই যন্ত্রণা কোনো বাক্য দ্বারা প্রকাশ করা যায় না। পারভিন বাকরুদ্ধ হয়ে তাকিয়ে আছে। মেহরাজ শিউরে উঠল রাফসানের নিষ্ঠুর বাক্যে। দিলরুবা বেগম চোখের কোণে অশ্রু জমলেও তার কণ্ঠে ছিল অবিচল স্থিতি। আমি তোর মা রাসু, এই সম্পর্কের দায় কেউ অস্বীকার করতে পারবে না। তুই যতই ঘৃণা করিস না কেন, আমি তো তোর মাই থাকবো। রাফসানের ঠোঁটের কোণে ফুটে উঠল এক তাচ্ছিল্যের বিদ্রুপ। তার চোখে মুখে উপহাসের ছায়া নেমে এলো। গলায় ফুটে উঠল অস্বীকৃতির কঠোর সুর। মা। সেই শব্দটি উচ্চারণ করলো এমনভাবে যেন এই শব্দটি তার কাছে কোনো অর্থই বহন করে না, যেন এই শব্দের সাথে তার হৃদয়ের কোনো যোগসূত্র নেই। ও ঠোঁটের কোণে ব্যঙ্গাত্মক উপহাস। মা বলে ডাকার মতো কেউ আমার জীবনে নেই। আপনি সেই অধিকার অনেক আগেই হারিয়েছেন, তাই আমার কাছে এই সম্পর্কের আর কোনো মূল্য নেই। বলে সে মেহনাজের হাত শক্ত করে ধরে ভেতরে যেতে পুনরায় উদ্যত হলো, কিন্তু মেহনাজ এক পাও নড়ল না। সে ঠায় দাঁড়িয়ে রইল, যেন কোনো অদৃশ্য শক্তিতে গেঁথে আছে মাটির গভীরে। মেহনাজের এই রূপ নীরব প্রতিরোধে রাফসানের কপালের শিরাগুলো চওড়া হয়ে উঠল। মুখ শক্ত হয়ে গেল রাগে, কণ্ঠে ফুটে উঠল দমিত ক্রোধ। কি হলো, দাঁড়িয়ে পড়লে কেন? ভেতরে চলো। কিন্তু মেহনাজ এবার আর চুপ রইল না। এক ঝটকায় তার হাত ছুঁড়ে ফেলে দিল। এই আচমকা বিদ্রোহে রাফসান এক মুহূর্ত হতবাক হয়ে গেল। মেহনাজের চোখে এই মুহূর্তে কোনো ভয় নেই, কোনো দ্বিধা নেই, বরং তার দৃষ্টিতে ফুটে উঠেছে এক দৃঢ় চাহনি, যেখানে আত্মসম্মানের অগ্নিশিখা দাউ দাউ করে জ্বলছে। মেহনাজ নিঃশব্দে এগিয়ে গেল দিলরুবা বেগমের দিকে, কণ্ঠে দৃঢ়তা এনে বলল, আপনার জীবনে গুরুজনের দোয়ার কোনো প্রয়োজন না থাকতে পারে, কিন্তু আমার আছে। তার গলায় যেন বজ্র নেমে এলো, অথচ সেই বজ্রপাতের গভীরে ছিল এক অপার শ্রদ্ধা, যা কোনো কঠোরতাও ধ্বংস করতে পারবে না। দিলরুবা বেগম অবাক নয়নে মেহরাজের দিকে তাকিয়ে আছে। তার চোখে বিস্ময় আর আবেগের মিশেল, যেন বহু বছর পর কেউ তার হৃদয়ে কোমল পরশ বুলিয়ে দিল। কিন্তু মেহরাজের এই আচরণে রাফসানের রাগ আরও তীব্র হয়ে উঠেছে। তার চোখ দুটো আগুনের মতো জ্বলতে লাগলো, মুখ শক্ত হয়ে গেল, চোয়াল একেবারেই শক্তপোক্ত করে কটমট করে তাকালো মেহরাজের দিকে। রাফসানের কণ্ঠে ফুটে উঠল প্রচন্ড ধমক। আমি শেষবারের মতো বলছি মেহু, আমার সাথে ভিতরে চলো। কিন্তু মেহনাজ এবার আর পিছু হটল না, বরং আগের চেয়েও প্রখর কণ্ঠে বলল, বলছি তো যাব না। আপনার কাছে সম্পর্কের গুরুত্ব না থাকতে পারে, কিন্তু আমার কাছে আছে। কারণ প্রিয়জন হারানোর বেদনা আমি বুঝি, কিন্তু আপনার এই নিষ্ঠুর হৃদয়ে কখনো এই বেদনা বুঝবে না। রাফসান মেহনাজের কথার অর্থ খুব ভালোভাবেই বুঝতে পারল। তার চোখে মুখে এক অদ্ভুত পরিবর্তন এলো, যেন কথাগুলো তার হৃদয়ের গহীনে কোথাও গভীরভাবে আঘাত করেছে। কিন্তু সে তা প্রকাশ করল না। এক মুহূর্তের জন্য আর কোনো কথা না বলে ঠোঁট আঁকাবাঁকা করে নিজের রাগ চেপে রেখে গটগট করেই সেখান থেকে চলে যেতে উদ্যত হলো। সেই মুহূর্তেই মেহনাজ রাফসানের হাত টেনে ধরল। কোথায় যাচ্ছেন? রাফসান চিবুক শক্ত করে বলল, জাহান্নামে। সে আপনি যেখানে খুশি যান, আমার কোনো সমস্যা নেই। তার আগে আপনার মিসবিহেভিয়ারের জন্য আন্টির কাছে ক্ষমা চেয়ে যান। রাফসান হক চকিয়ে উঠল। হোয়াট? জাস্ট ইম্পসিবল। মেহরাজ রাফসানের কথার কোনো তোয়াক্কা করল না, হাত ভাঁজ করে কাট কাট গলায় বলল, ইম্পসিবলকে কিভাবে পসিবল করতে হয় তাই মেহনাজ ভালো করেই জানে। রাফসানের ভ্রুদয়ের মাঝে গাঢ় ভাঁজ পড়ল। মানে? মেহরাজ ওর শাড়ির আঁচলে বেঁধে রাখা মাঝারি সাইজের একটা কাগজের টুকরো বের করলো। তারপর রাফসানের দিকে এগিয়ে এসে সেটা দেখিয়ে বলল,
এই কাগজের মধ্যে না প্রায় 100 গ্রামের মতো বিচুটি পাতা করে রেখেছি বজ্জাত লোকদের সাহায্য করার জন্য। রাফসান প্রথমে মেহনাজের কথার মানেটা স্পষ্টভাবে কিছু বুঝতে পারল না, কিন্তু যখন কথাগুলোর আসল অর্থ তার মাথায় ঢুকলো তখনই তার রাগ যেন হঠাৎ করে বিস্ফোরণের মতো বেড়ে গেল। ও তাতে দাঁত কাটলো। কি? আমি বজ্জাত? মেহনাজ হাসলো, তবে সেই হাসিতে ছিল ব্যঙ্গ। বাহ বাহ, নিজের সম্পর্কে নিজেরই কি কনফিডেন্স। ওদের মধ্যে কথোপকথন শুনে পারভিন আর হাসি দমিয়ে রাখতে পারল না। ও খিলখিল শব্দে হেসে দিল। রাফসান ওর রাগী দৃষ্টিতে তাকালো, সঙ্গে সঙ্গে ওর হাসি বন্ধ হয়ে হাত দিয়ে মুখ চেপে ধরল। রাফসান স্থান পরিত্যাগ করতে উদ্যত হলো। তৎক্ষণাৎ মেহনাজ বিদ্যুৎ গতিতে বুক চিতিয়ে সামনে এসে দাঁড়ালো। কি হলো, কোথায় যাচ্ছেন? তাড়াতাড়ি করে আন্টির কাছে মাপ চান, তা না হলে এই বিচুটি পাতার গুঁড়োগুলো এমন ভাবে উড়িয়ে গিয়ে আপনার গায়ে পড়বে যে তখন রাগ দেখানোর বদলে তিরিং বিরিং ফরিং এর মতো নাচবেন। আর আমি যতদূর জানি বিচুটি পাতা একবার যার গায়ে লাগে তার অ্যালার্জি আর চর্মরোগের টিকিট কনফার্ম। মেহনাজের কথা শুনে রাফসান চোখ বড় বড় করে তাকিয়ে আছে ওর দিকে। চিন্তা আর বিরক্তির সংমিশ্রণে রাফসানের কপালে বেশ চওড়া ভাঁজ পড়ল, কারণ সামনে ওর ভার্সিটি ছাত্র পরিষদের বড় এক নির্বাচন আছে, আর সেখানে পথপ্রার্থিতা পেতে হলে শারীরিকভাবে সম্পূর্ণ ফিট থাকতে হয়। এতটুকু খুঁত থাকলে ভার্সিটির সভাপতি পরিষদ থেকে নমিনেশন দেয় না। আর এই মুহূর্তে কোনোভাবে যদি রাফসানের অ্যালার্জিক্যাল কোনো প্রবলেম হয় তাহলে নমিনেশন একেবারেই বাতিল হয়ে যাবে। আর মেহনাজ যে পরিমাণে সাংঘাতিক মেয়ে, কখন কি করে বসে বলা যায় না। রাফসান আর রূপায়ন্তর না পেয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে আস্তে করে বলল, সরি। এটা মেহনাজের মনোপুত হলো না। এটা কেমন ধরনের সরি বলা হলো? আন্টির সামনে এসে বলুন, মা আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। আমি পারবো না। ওকে, তাহলে। রাফসান আর না পেরে হার মানল। ঠিক আছে বলছি। রাফসান দিলরুবা বেগমের দিকে আরো 2 কদম এগিয়ে গেল। ওনার দিকে এক নজর তাকিয়ে থমথমে কণ্ঠে বলল, আমার ভুল হয়ে গেছে, সরি। মেহনাজ 2 পাশে জোরে মাথা নাড়ালো। হয়নি, মা কথাটা বলবে কি? রাফসানের রাগের চোখ মুখ জড়িয়ে আসছে। ও সরু দৃষ্টি নিক্ষেপ করে তাকিয়ে আছে মেহনাজের দিকে। রাফসান দাঁত চিবিয়ে কটমট কণ্ঠে বলল, মা মা মা। এতগুলো বছর পর ছেলের মুখে মা ডাক শুনে খুশিতে দিলরুবা বেগমের চোখ জলে ছলছল করে উঠল। দিলরুবা বেগম প্রশস্ত এক হাসি দিলেন। ওনার চিত্ত মাঝারে বিরাজ করছে এক সুখকর প্রশান্তি। উনি ছেলের কপালে আলতো করে একটু চুমু দিলেন। ছেলের মাথায় হাত বুলিয়ে দিয়ে আদর করছেন, যার রাফসানের মোটেও সহ্য হচ্ছে না। শুধুমাত্র মেহনাজের চাপের মুখে পড়ে এইসব সহ্য করতে হচ্ছে ওকে। রাফসান চোয়াল শক্ত করে তাকিয়ে আছে মেহনাজের দিকে, যেন ওকে পারলে এই মুহূর্তে কাঁচা চিবিয়ে খায়। কিন্তু সেই দিকে মেহনাজ কোনো খেয়াল নেই, কারণ মেহনাজ অপলক দৃষ্টিতেই দিলরুবা বেগমের রাফসানকে আদর করা দেখছে। হঠাৎ করে ওর মায়ের কথা খুব মনে পড়ে গেল। অসম্ভব পরিমাণে কষ্ট হচ্ছে ওর অন্তরিক্ষে। মায়ের মুখটা চোখের সামনে বারবার ভেসে উঠছে তার। ওর মা আজ বেঁচে থাকলে হয়তো এইভাবেই ওকে মমতা দিয়ে আগলে রাখতো। কথাগুলো ভাবতে ভাবতে মেহনাজের চোখ দুটো ঝাপসা হয়ে এলো। ও মাথা নিচু করে চোখের জলটাকে আড়াল করতে চেষ্টা করেছে, কিন্তু ওর অশ্রু সজল চক্ষি যুগল দিলরুবা বেগমের নজর এড়াতে পারল না। দিলরুবা বেগম মেহনাজকে টেনে নিজের কাছে নিয়ে আসলেন। কি হয়েছে মা, তোমার চোখে পানি কেন? মায়ের কথা মনে পড়ছে বুঝি? একটা কাজ করো, মাকে কল দিয়ে কথা বলে নাও। মেহনাজ একটা তাচ্ছিল্যের হাসি দিল। কাকে কল করবো? আন্টি আমার যে মাই নেই। ছোট থাকতেই মা আর বাবা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। মেহনাজের কথায় দিলরুবা বেগম চরমভাবে ব্যথিত হলেন। সরি মা, আমি জানতাম না। ওকে আন্টি। দিলরুবা বেগম মুচকি হেসে মেহনাজের গালে এক হাত রাখলেন। বোকা মেয়ে, আন্টি আন্টি কি বলছো? এখন থেকে আমাকে মা বলে ডাকবে। আজ থেকে আমিই তোমার মা। মেহনাজ আর নিজেকে সামলাতে পারল না, ওনাকে জড়িয়ে ধরল। নিঃশব্দে কেঁদে উঠল সে। মা। দিলরুবা বেগম ওর মাথায় পরম মমতায় হাত বুলিয়ে দিচ্ছে।
মেহনাজ আজ অনেক বছর পর হারিয়ে যাওয়া সেই মা মা গন্ধটা ওনার গায়ে আবার পাচ্ছে, যা অনেক বছর আগে ওর জীবন থেকে বিতাড়িত হয়েছিল। রাফসান নিশ্চুপ ভঙ্গিতে সবটা দেখে যাচ্ছে। মেহনাজের কষ্টটা যেন কোথাও একটা রাফসানের মনের ভেতরও নাড়া দিয়ে যাচ্ছে। সে কখনো ভাবেনি এই মেয়েটার মধ্যেও এত গভীর কষ্ট লুকিয়ে আছে। দিলরুবা বেগম মেহনাজকে ওনার দিকে ঘোরালেন, সন্তর্পণে মুছে দিলেন ওর চোখের পানি, নজর ঘুরিয়ে দৃষ্টিপাত করলেন কাজের মেয়ের দিকে। পারবেন যা তো, শরবত মিষ্টি আর পানি নিয়ে আয়। পারভেন আচ্ছা বলে পা বাড়াচ্ছিল, তখনই একজন মিহি কণ্ঠে বলে উঠল, আমি সব নিয়ে এসেছি মা। ওখানে উপস্থিত সবাই সামনে থাকা মেয়েটার দিকে তাকালো। দিলরুবা বেগম ওকে দেখে এক গাল হেসে উঠলেন। আয়শা মা আমার, আজ এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেলি? রাইসা ওর হাতে থাকা ট্রেটা নিয়ে এগিয়ে আসলো, ঠোঁটের কোণে হাসির ফোয়ারা টেনে বলল, বাড়িতে নতুন ভাবি এসেছে, আমি কি ঘুমিয়ে থাকতে পারি মা? মেহরাজ রাইসার দিকে নির্লিপ্ত ভঙ্গিতে তাকিয়ে আছে। মূলত এই মুহূর্তে রাইসাকে কি বলবে তা বুঝে উঠতে পারছে না। যার মারফত রাফসানকে শিক্ষা দিতে চেয়েছিল, সেই যে ভাগ্যের করাঘাতে ওর নরদ হয়ে যাবে, তাও কস্মিন কালেও ভাবতে পারেনি। রাইসা ট্রেটা পারভিনের হাতে দিয়ে মেহনাজের কাছে এগিয়ে গেল, খুব ফিসফিসিয়ে বলল, আগে যাওয়া হবার হয়ে গিয়েছে, সব ভুলে যাও ভাবি, আমিও সব ভুলে গেছি। মেহনাজ ওর ঠোঁটের কোণে টেনে হিসড়ে খানিকটা হাসি আনার চেষ্টা করলো। রাইসা ওর ভাইকে টেনে মেহনাজের পাশে দাঁড় করালো। দিলরুবা বেগম ট্রে থেকে শরবত নিয়ে রাফসানের মুখের সামনে ধরল, কিন্তু রাফসান কিছুতেই ওনার হাতে খেতে চাইছে না। মেহনাজ রাফসানের দিকে আর চোখে তাকালো, হিসিয়ে বলল, তিরিং বিরিং করে যদি নাচতে না চান তাহলে চুপচাপ ভালো ছেলের মতো শরবতটা খেয়ে নিন। আমাকে থ্রেড দেওয়া না, তোমাকে একবার বাগে পাই তারপর বোঝাবো তিরিং বিরিং ফরিং কাকে বলে। কথাটা রাফসান মনে মনে বলল। রাফসান আর দ্বিমত পোষণ না করে দিলরুবা বেগমের হাত থেকে চুপচাপ শরবত খেয়ে নিল। তারপর দিলরুবা বেগমের মেহনাজকেও খানিকটা শরবত খাইয়ে দিল। তারপর মিষ্টির বাটি থেকে চামচ কেটে দুইজনকে খানিকটা করে মিষ্টি খাইয়ে পানি খাইয়ে দিল। তৎক্ষণাৎ রাফসান ওখানে আর এক মুহূর্ত দাঁড়াল না। ও মেহনাজের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে হন করে সেখান থেকে প্রস্থান করল। দিলরুবা বেগম আজ অনেক খুশি, আজ অনেক বছর পর তার ছেলে তাকে মা বলে ডেকেছে, তার হাতে খেয়েছে। উনি মেহনাজের কপালে একটা স্নেহ মাখা চুমু এঁকে দিলেন, নিজের হাত থেকে বালা খুলে পরিয়ে দিলেন মেহনাজের হাতে। মেহনাজ বাধা দিতে গেল, কিন্তু উনি তা আমলে নিলেন না, স্ফূর্ত চিত্তে আওড়ালেন, মারে, আজ তুই অসম্ভবকে সম্ভব করেছিস। তুই আমার ঘরের লক্ষ্মী রে মা। এইভাবেই সারা জীবন এই সংসারটাকে আবদ্ধ করে রাখিস তোর ভালোবাসার বাহুডোরে। মেহনাজ ওনার কথার প্রেক্ষিতে কোনো প্রতিউত্তর করল না, শুধু থমথমে দৃষ্টিতে ওনার দিকে চেয়ে আছে। দিলরুবা বেগম রাইসাকে মেহনাজকে রাফসানের রুমে নিয়ে যেতে বলল। রাইসা মেহনাজের হাত ধরল। চলো ভাবি, তোমাকে ভাইয়ের রুমে দিয়ে আসি। মেহনাজ অনাগ্রহী ভাবে দাঁড়িয়ে আছে, এক চুলও নড়ছে না। রাইসা ব্যাপারটা বুঝতে পারো। ভাবি, ভাইয়া কিন্তু এমনিতেই অনেক রেগে আছে, এখন তুমি যদি ভাইয়ের রুমে না যাও তাহলে ভাইয়া কিন্তু আরো রেগে যাবে, তাই আর দাঁড়িয়ে না থেকে দ্রুত ভাইয়ের রুমে চলো। মেহনাজ এখনো ইতস্তত বোধ করছে, যেতেই চাইছে না। বলছিলাম কি, আমাকে তোমার রুমে নিয়ে যাও না রাইসা। রাইসা দ্বিমত পোষণ করলো। না ভাবি, তোমার ওই রাগী বর তুমি ছাড়া আর কেউ সামলাতে পারবে না, সুতরাং তোমাকে যেতেই হবে। চলো চলো, আর দাঁড়িয়ে থেকো না, চলো তাড়াতাড়ি। কথাটা বলে রাইসা মেহনাজকে এক প্রকার জোরপূর্বক সেখান থেকে টেনে নিয়ে গেল। মেহনাজ চলে যেতেই পারভিন ধীরে ধীরে ফিসফিস করে বলল, খালামা, আজকা তো ভাবি তো অসম্ভব কামড়ে সম্ভব কইরা দিছে, তাই ছোট সাহেব তো এখনো আগের মতনই আছেন, একটু বদলায় নাই। দিলরুবা বেগম দীর্ঘশ্বাস ফেললেন। ওর রাগ কমবে না পারভিন, যতক্ষণ না সে সত্যটা জানবে। রাইসা মেহনাজকে রাফসানের রুমের সামনে নিয়ে এলো। রুমের সামনে এসেই থেমে গেল দুজন। দরজাটা ভেতর থেকে হালকা ভেজানো, দরজার ওই প্রান্ত থেকে হালকা আলো বেরিয়ে আসছে। মেহনাজের বুকের ধুকপুকানি যেন দ্বিগুণ হয়ে গেল। রাইসা ফিসফিস করে বলল, যাও ভাবি, ভেতরে ঢুকো। মেহনাজ এক পা পেছনে সরে এলো, আতঙ্ক ভরা কণ্ঠে বলল, আমি একা যাবো কেন? তুমিও আমার সাথে চলো প্লিজ। রাইসা ঠোঁট জোড়া ভিড়িয়ে ভেজা কণ্ঠে আওড়ালো, আমি? ওরে বাবা, না না ভাবি,
ভাইয়ের যে পরিমাণে গেছে, আমি যদি ভিতরে যাই তাহলে আমার আর রক্ষে নেই। আমাকে মেরে না একদম তক্তা বানিয়ে দিবে। আমি এই মুহূর্তে মার খেয়ে তক্তা হতে চাই না ভাবি, তাই তুমি একাই যাও। মেহনাজ হতভম্ব হয়ে গেল। কিছু বলার জন্য মুখ খুলল, কিন্তু রাইসা তার কথা শোনার সুযোগই দিল না। ভাবি আমার কাজ শেষ, এবার আমার পালানোর পালা। ভাইয়ের আগে মুখোমুখি হওয়ার সাহস আমার নেই রে বাবা। এই বলে সে দ্রুত পেছনের করিডোর ধরে ছুটে পালিয়ে গেল। মেহনাজ সরু কণ্ঠে হাঁক ছাড়লো, রাইসা দাঁড়াও, আমি একা কিভাবে? কথাটা শেষ করার আগেই রাইসা অদৃশ্য হয়ে গেল। মেহনাজ এবার সম্পূর্ণ একা দরজার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। অজানা ভয় শরীরের প্রতিটি রক্তকণায় জেগে বসেছে। বুকের ভেতর টিপ টিপ শব্দ বেড়ে চলেছে। এক আঙুলে শাড়ির আঁচল পেঁচাচ্ছে আর খুলছে। ওর মনে দ্বিধার এক দোলাচল চলছে, ও ভেতরে ঢুকবে কি ঢুকবে না এই নিয়ে। কিন্তু এই মুহূর্তে রুমের ভেতরে ঢোকা ছাড়া আর কোনো উপায়ও নেই ওর কাছে। রাইসা ওকে একা রেখে দৌড়ে চলে গেছে। তাই এখন তার সামনে শুধু একটাই পথ, ভেতরে প্রবেশ করা। একটা দীর্ঘশ্বাস নিয়ে সে ধীরে ধীরে হাত বাড়িয়ে দরজার হাতল চেপে ধরল। মনের দ্বিধা কাটিয়ে সে দরজাটা আলতোভাবে ঠেলে দিল। খুলতেই এক বিস্ময় ছড়িয়ে পড়ল মেহনাজের চোখে। এ যেন স্বপ্নের মতো এক রাজকীয় সৌন্দর্যে মোড়া এক বিশাল কক্ষ। ঘরের মাঝখানে দাঁড়িয়ে আছে একটা বিশাল সোনালী কালো কারুকাজ করা রাজকীয় বেড। ভারী মখমলের পর্দা বিছানার চারপাশে আলতো করে ঝুলছে, যেন এক রহস্যময়তার আবরণ সৃষ্টি করেছে। বিছানার উপরে নরম বিলাসবহুল সাদা কোষণো ল্যাপ ছড়িয়ে আছে, যা চোখে আরাম এনে দেয়। ঘরের বাঁদিকে বিশাল এক বুকশেলফ সাজানো। গাঢ় মেহগনি কাঠের সেই বুকশেলফে সারিবদ্ধভাবে রাখা বিভিন্ন ধরনের দামি বই, কিন্তু সেগুলোতে ধুলো জমে আছে, যা দেখেই বোঝা যাচ্ছে রাফসান হয়তো কোনো এক সময় বই প্রেমী ছিল। কিন্তু সেগুলো তো জমে থাকা ধুলোবাড়ি জানান দিচ্ছে এগুলোতে এখন আর নাড়াচাড়া করা হয় না বললেই চলে। ঠিক নিচে একটা ছোট সোনালী স্ট্যান্ডে রাখা আছে একটি সুন্দর ডিজাইনের টেবিল ল্যাম্প, যার হালকা আলো ঘরটাকে রহস্যময় আবেশে ভরে রেখেছে। ঘরের ডান দিকে নজরে যেতেই চোখ আটকে গেল বিশাল এক কাঁচের জানালায়। জানালার ওপাশে এক প্রশস্ত বারান্দা, যেখানে দুটি আরামদায়ক রকিং চেয়ারের সঙ্গে রাখা আছে একটি ছোট কাঠের টেবিল। জানালার ভারী পর্দা ভাসছে, বাতাসে দুলছে। পূর্ণিমার আলো ছড়িয়ে পড়েছে পুরো ঘর জুড়ে। জানালার বাইরে চাঁদের আলোর ভিজে থাকা বাগানের দৃশ্য এক মোহময় আবহ তৈরি করেছে। ঘরের এক কোণে রাখা আছে কালো মার্বেলের তৈরি একটি সেন্টার টেবিল, যার উপর একটি দামি ক্রিস্টাল ফুলদানি রাখা। ফুলদানির মধ্যে রাখা আছে কিছু সতেজ সাদা গোলাপ, যেগুলো থেকে মিষ্টি সুবাস ছড়িয়ে পড়ছে পুরো কক্ষে। আজও আরও পাশে চোখ বুলিয়ে দেখা গেল একটি ছোট ওয়ার্ক স্টেশন, যেটাতে রাখা আছে একদম পরিপাটি সাজানো ল্যাপটপ, কিছু কাগজপত্র, একটা দামি ঘড়ি ও একটি মার্বেলের কলমদানি। পুরো ঘর জুড়ে এমন এক শৃঙ্খলা বিরাজ করছে, যা দেখে মনে হয় এই কক্ষের মালিক নিজের জিনিসপত্র যথেষ্ট যত্নের সঙ্গে ব্যবহার করে। এই রুম শুধু বিলাসবহুল নয়, এটা এক শক্তিশালী পুরুষের আধিপত্যের প্রতিচ্ছবি। এত সুন্দর, এত রাজকীয়, কিন্তু তবুও কেন যেন শীতল, রহস্যময় ও অদ্ভুত এক আতঙ্ক ছড়িয়ে আছে চারপাশে। মেহনাজ চোখ বুলিয়ে রুমটাকে দেখছিল, তখনই ওর চোখ যায় বেডের পাশের একটা দেওয়ালে। দেয়ালটাতে বড় একটা কালো কাপড় টানানো। ওর মনে কৌতূহল জাগলো কাপড়টার পেছনে কি আছে তা জানার জন্য। মেহনাজ ধীর গতিতে রুমের মধ্যে প্রবেশ করে, এগিয়ে গেল সেই দিকে। ও হাত বাড়িয়ে কাপড়টা সরাতেই যাবে, তখনই শক্ত একটা হাত মেহনাজের বাহু ধরে টেনে নিল নিজের দিকে। আকস্মিক এমন ঘটনায় মেহনাজ ভয়ে কিছুটা চেঁচিয়ে উঠল। কে? সে কোনো কথা না বলে ওকে পেছন থেকে আলতো করে চেপে ধরল। এই ছোঁয়া মেহনাজের কাছে অতি পরিচিত, কারণ ওকে জড়িয়ে ধরা পুরুষটা হলো রাফসান, যার ছোঁয়া এখন ওর কাছে অতি পরিচিত হয়ে উঠেছে। রাফসানের নিঃশ্বাসের উত্তাপ মেহনাজের ঘাড়ে স্পষ্ট অনুভূত হচ্ছে। ও প্রচন্ড ভাবে কেঁপে উঠল। ছাড়ুন আমাকে। সে এক তপ্ত শ্বাস নিয়ে ছটফটিয়ে বলল, ছাড়ার জন্য তো ধরিনি মেহু বেবি। রাফসানের কণ্ঠ গভীর, ভারী। মেহনাজ বুঝতে পারল ওকে আজ সহজে ছাড়বে না। মেহনাজ নিজেকে ছাড়ানোর জন্য প্রয়াস চালাতে লাগলো, কিন্তু তেমন একটা লাভ হলো না, কারণ মেহনাজ যত নিজেকে রাফসানের বাহু বৃত্ত থেকে ছাড়ানোর চেষ্টা করছে, রাফসান ততই ওকে আরো
আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে। রাফসান এবার এক ধাক্কায় মেহনাজকে দেয়ালের সঙ্গে চেপে ধরল। তাদের মাঝে চুল পরিমাণ দূরত্ব রইল না। মেহনাজের নিঃশ্বাস অনিয়ন্ত্রিত হয়ে আসছে। রাফসানের শক্ত হাতে ওর কোমরটা বদ্ধ হয়ে আছে। দেয়ালের সঙ্গে চেপে ধরা অবস্থায় সে অসহায়ভাবে চোখ দুটো বন্ধ করে ফেলল। বুকের ধুকপুকানি যেন কোনো এক ভয়ঙ্কর ঝড়ের মতো তাণ্ডব চালাচ্ছে। রাফসানের গভীর তীক্ষ্ণ দৃষ্টি ঠিক ওর মুখের উপর স্থির হয়ে আছে। চোখের তারায় এক অদ্ভুত জেদ আর রাগ জ্বলজ্বল করছে। ওর নিঃশ্বাস গরম ভারী। রাফসান এক হাত দিয়ে মেহনাজের গাল দুটো শক্ত করে চেপে ধরল। কানের কাছে মুখ এনে চাপা গলায় বলল, খুব সাহস বেড়ে গেছে তোমার, তাই না? মেহনাজ কাঁপা কাঁপা হাতেই রাফসানের শার্টের কলার আঁকড়ে ধরল। চোখ দুটো ভয় আর অসহায়তায় বড় হয়ে গেল। গলার স্বর শুকিয়ে এলো। তবুও কোনো মতে ফিস ফিস করে বলল, আমি কিছু ভুল করিনি। চোখ দুটো ঝলসে উঠল এক ধরনের শীতল আগ্রাসনে। রাফসান ঠোঁটের কোণে এক নিষ্ঠুর হাসি ফুটিয়ে তুলল। ভুল করেছো, চরম ভুল করেছো তুমি। আমি তোমাকে কি বলেছিলাম? আমার ইচ্ছার বিরুদ্ধে কিছু করলে তার ফল ভালো হবে না। মেহনাজ তীব্রভাবে মাথা নাড়িয়ে প্রতিবাদ করতে চাইল, কিন্তু রাফসানের দৃঢ় হাতের বাঁধনে ওর শরীরটা অনড় হয়ে গেল। ওর চোখ জলে ভরে উঠল, তবুও শক্ত গলায় বলল, আপনি যতই ভয় দেখান, বারবার বলবো আমি কোনো ভুল করিনি। আমি একজন মায়ের যথাযথ সম্মান ফিরিয়ে দিয়েছি। যার জন্য আপনার যা ইচ্ছা তাই করতে পারেন, আমার তাদের কিচ্ছু যায় আসে না। রাফসানের চোখে এক ঝলক বিদ্যুৎ কেড়ে গেল। মেহনাজের সাহসী উচ্চারণ তাকে আরো বেশি ক্ষিপ্ত করে তুলল। সে এক ঝটকায় ওর চিবুকটা শক্ত করে ধরে উপরের দিকে তুলল। তোর এত বড় সাহস, আমার বিরুদ্ধে কথা বলার শক্তি পেলি কোথায়? হ্যাঁ? মেহনাজ নিজের যন্ত্রণা চেপে ধরে চোখে চোখ রেখেই বলল, আমি সত্যি বলছি, আর সত্য বলার জন্য ভয় নয়, সাহস লাগে। রাফসানের চোখে হিংস্রতা ফুটে উঠল। ওর ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছিল। একদম নিঃশব্দে ভয়ানক শীতল স্বরে ফিস ফিস করে বলল, সাহস দেখিয়ে আজ অনেক ভুল করেছিস তুই। আজ বুঝবি রাফসান মির্জার বিরুদ্ধে যাওয়ার পরিণাম কি হতে পারে। এই বলে সে এক ধাক্কায় মেহনাজকে কাঁধে তুলে নিল। মেহনাজ তীব্র কণ্ঠে চেঁচিয়ে উঠল, কি করছেন কি? নামান আমাকে, ছেড়ে দিন আমাকে। লজ্জা করেন আপনার একটা মেয়ের ইচ্ছের বিরুদ্ধে বারবার তাকে জোর করতে? লজ্জা? আর এই বেবি বউয়ের কাছে আবার লজ্জা কিসের? আমার লজ্জা তো সেই প্রথম রাতেই ভেঙে গেছে। প্রয়োজন পড়লে আজকে আরও একবার লজ্জা ভাঙবো, সাথে তোমারটাও। আমি যে পাগল হয়ে যাচ্ছি বউ, নিজেকে ধরে রাখা আর সম্ভব হচ্ছে না। এত তিরিং বিরিং করে কোনো লাভ নেই সোনা, তোমাকে আমি ছাড়ছি না। রাফসানের গলা ভয়ঙ্কর রকম নিম্র আর হিংস্র শোনাচ্ছে। মেহনাজ নিঃশ্বাস ফেলতে ভুলে গেছে যেন। তার পুরো শরীর কাঁপছে, চোখের কোণায় জমে থাকা অশ্রু গাল বেয়ে নেমে আসছে। কেন এমন করছেন আমার সাথে? আরে বেবি, কাঁদছো কেন? তোমাকে তো অন্য কোনো পুরুষ ধরেনি, ধরেছে তোমার 3 কবুল বলা স্বামী। তুমি আমার স্ত্রী, আর তোমার উপর আমার পুরো অধিকার আছে, বুঝলে? রাফসানের ওর একেবারেই কাছাকাছি চলে এলো। ওর গরম নিঃশ্বাস মেহনাজের গালে রাখছে। মেহনাজ হু হু করে কেঁদে উঠল, কিন্তু তাতে রাফসানের কোনো ভ্রুক্ষেপ নেই। সে ওর দুহাত শক্ত করে ধরল। মেহনাজ আর এতটুকু নড়তে পারছে না। রাফসান ওর শরীরের উপর সম্পূর্ণভাবে ঝুঁকে পড়ল। মেহনাজের শরীর শিউরে উঠল, নিঃশ্বাস আটকে যাবার উপক্রম হলো। করুণ কণ্ঠে বলল, না প্লিজ, দয়া করুন। আজ আমার দয়া নেই। তুই কি মনে করেছিস আমার বিরুদ্ধে গিয়ে কিছু করবি আর আমি তোকে শাস্তি দেব না? রাফসান মেহনাজকে আর কোনো কথা বলার সুযোগ দিল না। ঝাঁপিয়ে পড়ল ওর ঠোঁটের উপর একদম নির্মম ভাবে। মেহনাজের নিঃশ্বাস থমকে আসছে। বুকের ভেতর এক তীব্র ঘৃণার তোলপাড় চলছে। রাফসানের তীব্র দখলদারি, তীব্র আবেগ, হিংস্র আবেগ সব মিলিয়ে ওর মনে হচ্ছে ও যেন এক নিষ্পাপ হরিণ, যে শিকারীর ফাঁদে ধরা পড়েছে। হৃদস্পন্দন যেন মুহূর্তেই গতি হারিয়ে ফেলবে। জীবন আর মৃত্যুর মাঝখানে ঝুলে থাকা এক অসহায় অস্তিত্ব হয়ে উঠেছে সে। রাফসানের চোখে এক ভয়ঙ্কর দীপ্তি শিখা অনির্বাণে জ্বলছে। সেই দহন যেন ওকে ছাই করে দেবে। ওর শক্ত হাতের মুঠোয় মেহনাজের কচি হাতের কবজি দুটো এমনভাবে চেপে ধরেছে
যে রক্ত চলাচল বন্ধ হবার উপক্রম। মেহনাজ চোখ বন্ধ করে কেঁপে উঠল একেবারে নিরুপায় ভঙ্গিতে। হঠাৎ রাফসান সীমা অতিক্রম করতেই উদ্যত হলো, এক হাত বাড়ালো ওর বক্ষের অভিমুখে। তখনই মেহনাজ নিজেকে মুক্ত করার শেষ চেষ্টা চালিয়ে ওর ঠোঁটে দাঁত বসিয়ে দিল। উফ! রাফসান যন্ত্রণায় ধাক্কা খেল, ঠোঁটের কোণা ফেটে গিয়ে এক ফোঁটা উষ্ণ রক্ত গড়িয়ে পড়ল। একই মুহূর্তে মেহনাজ ওর হাত ছাড়িয়ে উঠে বসতে চাইল। তার মধ্যে রাফসান ঠাস ঠাস করে গোটা কয়েক চপেটাঘাত বসিয়ে দিল ওর গণ্ডদেশে। চরের প্রখর ভারী শব্দ যেন ঘরের নিস্তব্ধতা বিদীর্ণ করে দিল। এবার মেহনাজের নিঃশব্দে সহ্য করল না। ওর চোখের গভীরে এক অগ্নিস্ফুলিঙ্গ ফুটে উঠল। আপনি একটা কাপুরুষ, আমি ঘৃণা করি আপনাকে, বুঝেছেন? আপনার এই দখলদারি, এই হিংস্রতা ভালোবাসা না, এটা বিকৃত মন মানসিকতা। আপনি ভালোবাসতে জানেন না। রাফসান দ্রুত হস্তে চেপে ধরল ওর চিবুক, হেসে উঠল তীক্ষ্ণভাবে। ভালোবাসা মাই ফুট। তোকে আমি ভালোবাসতে বিয়ে করিনি, বিয়ে করেছি আমার দেহ মনের জ্বালা মেটাতে, বুঝেছিস? মেহনাজ ক্ষুব্ধতার অনড়ে চেঁচিয়ে উঠল। আমি কোনো পুতুল নই যাকে আপনি যত খুশি দখল করবেন। রাফসান ওর ঠোঁটে আঙুল ঠেকালো। হুশ, চুপ, একদম চুপ, আওয়াজ কম। এখানে আমার খবরদারি চলে, আর কারো নয়। আমার ক্ষমতার কাছে তোর এই আওয়াজ চূর্ণ বিচূর্ণ হতে এক মুহূর্ত সময় লাগবে না। মেহনাজ তপ্ত এক শ্বাস নিল, বিদিষ্ট কণ্ঠে বলল, আপনার অহংকার, নিষ্ঠুরতা, তার এই অন্যায় আপনাকে ধ্বংস করে দেবে। এই দিনটা খুব সন্নিকটে, আর আপনি সেই ধ্বংসে মিলবে আমার চিরমুক্তি। মেহনাজের অগ্নিঝরা উক্তিগুলো যেন ওর দম্ভ, ওর ক্ষমতা, ওর ভয়ঙ্কর প্রতিপত্তির সামনে দাঁড়িয়ে চ্যালেঞ্জ ছুড়ে দিল রাফসানের। অন্তরিক্ষ অগ্নি সুরঙ্গের দাবানলে দগ্ধ হচ্ছে। গভীর শ্বাস ফেলল সে। পরক্ষণে ওর ভেতরের আগ্রাসী পশুটা জেগে উঠল। মুহূর্তেই শক্ত হয়ে এলো ওর চোয়াল। মেহনাজের হাত ধরে টেনে ওকে সোজা ছুঁড়ে মারল ফ্লোরে। মেহনাজের কনুই গিয়ে বাড়ি খেল শক্ত মেঝেতে, কিন্তু ও একটুও কাঁদল না, একটুও আর্তনাদ করল না। ওর চোখে মুখে শুধুই ঘৃণা আর তীব্র প্রতিরোধের ছাপ। রাফসান ওর দিকে তেড়ে আসলো, দুই হাঁটু মুড়ে বসে ওর গলাটা চেপে ধরল। ওর হাতের শক্তি এতটাই প্রবল যে মেহনাজের মনে হলো ওর গলার সমস্ত শিরা, উপশিরা ছিঁড়ে ছিন্ন ভিন্ন হয়ে বেরিয়ে আসবে। রাফসানের চোখের পাতা থরথর করে কাঁপছে। তোর এত সাহস, এত বড় কথা বলার স্পর্ধা তুই পেলি কোথা থেকে? হ্যাঁ? মেহনাজ কোনো কথা বলতে পারছে না। ওর মুখশ্রী লাল বর্ণ ধারণ করেছে, ওর নিঃশ্বাস যেন বন্ধ হয়ে আসছে, ওর চারপাশটা যেন ধোঁয়াশায় ঢাকা পড়ে যাচ্ছে। বুকের মধ্যে প্রচন্ড একটা চাপ অনুভব করছে, ফুসফুস অক্সিজেনের অভাবে আর্তনাদ করছে। ওর হাতগুলো ফালাফালা করে উঠে গেল রাফসানের হাতের উপর, নিজেকে মুক্ত করার চেষ্টা করে যাচ্ছে। ওর চোখগুলো রাফসানের দিকে অসহায়ভাবে তাকিয়ে আছে। ওর অসহায় দৃষ্টি রাফসানের বক্ষ পিঞ্জিরায় তীব্র গতিতে ঝড় তুলল। এতক্ষণ রাগের বশেও যেন হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছিল। ওর চেতনার জাগ্রত ঘটা মাত্রই রাফসান ওর গলা ছেড়ে দিল। মেহনাজ হাঁপাতে হাঁপাতে মেঝেতে পড়ে গেল, হাই হাই করে বাতাস নিতে লাগলো। চোখের কোণা দিয়ে কয়েকটা অশ্রুবিন্দু পড়ে গেল, কিন্তু ও নিজেকে দুর্বল হতে দিল না। রাফসান প্রখর গতিতে উঠে দাঁড়ালো, গটগট পায়ে প্রস্থান করল রুম থেকে। মেহনাজ নিঃশব্দে কেঁদে উঠল মুখ চেপে। ওর চোখ গড়িয়ে পড়ল, অশ্রুধারা ঝরে পড়ছে। নিদারুণ এক বেদনা তার হৃদয়কে চূর্ণ বিচূর্ণ করে ফেলছে। মেহনাজ কাঁদতে কাঁদতে আর্তনাদ করে উঠল, মা, ও বাবা, তোমরা কোথায়? আমাকে তোমাদের কাছে নিয়ে যাও। আমি যে আর সহ্য করতে পারছি না। আমার কাছে এখন প্রত্যেকটা দিন যন্ত্রণাময় হয়ে উঠেছে। আমি এই যন্ত্রণা থেকে মুক্তি চাই। মেহনাজের এই মুহূর্তে ওর মামার মুখটা খুব মনে পড়ছে। আগে যখন ও কোনো কারণে কষ্ট পেত, মামার বুকে মুখ লুকিয়ে কাঁদত। মামা ওর মাথায় হাত বুলিয়ে দিলেই ওই সমস্ত কষ্ট দূর হয়ে যেত। আজ ওর এই কষ্টের মুহূর্তে যদি ওর মামার কাছে পেত, তাহলে হয়তো তার বুকে মামার মাথা রেখে কেঁদে নিজের কষ্টটাকে হালকা করতে পারত। কিন্তু ওর এমন পোড়া কপাল যে ওর এই কষ্টের মধ্যে তার সব থেকে প্রিয় মানুষটাও তার কাছে নেই। এত বড় কষ্টের জীবনের চেয়ে মৃত্যুই এখন ওর সবচেয়ে বড় সমাধান।
গভীর রাত, শিকদার ভিলার সবাই গভীর ঘুমে মগ্ন। মাহফুজুর রহমানও ঘুমিয়ে আছেন নিজ কক্ষে। হঠাৎ এক দুঃস্বপ্নে উনি ধরফড়িয়ে উঠে বসলেন। মেহনাজের জন্য ওনার বুকের ভেতরটা কেমন যেন আনচার আনচার করছে। এক বিশাল শূন্যতা গ্রাস করে নিয়েছে ওনাকে। বুকের পা পাশটা কেমন যেন জীর্ণ শীর্ণ মনে হচ্ছে তার। অতিরিক্ত টেনশনে তরতরিয়ে ঘামছেন উনি। প্রচণ্ড পানি পিপাসাও পেয়েছে তার। ঘাড় ঘুরিয়ে তার বেডের পাশে রাখা টেবিলটার দিকে তাকানি। আজ সেখানে নিত্যদিনের মতো পানির গ্লাসটা আছে ঠিকই, কিন্তু তাতে কোনো পানি নেই।